বরাবর বলেন যে বানানো কথা বললে, অর্ধসত্য বললে কিংবা ডাহা মিথ্যা কথা বললে যত বেশি কথা বলা যায় ততই মিথ্যার গহ্বরে একেবারে ঢুকে পড়তে হয়, মানে মিথ্যার এক রকমের আবর্জনায় নিজেই তখন চাপা পড়তে হয়। শাহাবুদ্দিন চুপ্পুর দশা হয়েছে সেটা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে একরকম নির্বাসিত থাকবার পর এবং তার সকল প্রায় যোগাযোগের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে কেড়ে নেওয়া হয়েছিল এমন অভিযোগের মধ্যে তিনি যখন সংবাদ মাধ্যমের সঙ্গে স্বাধীনভাবে কথাও বলতে পারছিলেন না, এই প্রেক্ষাপটে তিনি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন গত শুক্রবারে, যে সাক্ষাৎকারটি সোমবার প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, মঙ্গলবার কালের কণ্ঠ সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে। দ্বিতীয় পর্বে এসে শাহাবুদ্দিন চুপ্পু যেসব ব্যাখ্যা দিচ্ছেন তার নানা রকম দায়িত্বহীনতার কিংবা অসাংবিধানিক পদক্ষেপের, তাতে তিনি আরো বেশি করে মিথ্যার আবর্জনায় নিজেই নিজেকে চাপা দিয়েছেন। ডাহা মিথ্যা কথা বলেছেন অনেকগুলো শাহাবুদ্দিন চুপ্পু। যদি তিনি কথা না বলতেন তাহলে যেমনটা ধারণা করা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাপে কিংবা তার আগে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠনের সময় ছাত্র নেতাদের চাপে কিংবা হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাপে শাহাবুদ্দিন চুপ্পুকে এমন সব অসাংবিধানিক পদক্ষেপ নিতে হয়েছে যেটা হয়তো তিনি প্রাণ ভয়ে নিয়েছেন, বেকায়দায় পড়ে নিয়েছেন, কিন্তু তার নিজের তাতে কোনো মতামত ছিল না। অথচ কালের কণ্ঠের এই দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে শাহাবুদ্দিন চুপ্পু ব্যাখ্যা করে বলেন যে কেন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আর 3 বাহিনী প্রধান মিলে বসে ঠিক করলেন যে কিছুতেই জরুরি অবস্থা জারি করা যাবে না। যেই জরুরি অবস্থা সে সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা ছিল, শুধু গণভবন তো ভাঙচুর লুটপাট হচ্ছিল না, সংসদ ভবন ভাঙচুর লুটপাট হচ্ছিল, প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর লুটপাট হচ্ছিল, জাজেস কোয়ার্টার থেকে শুরু করে সারা দেশে সরকারি রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর লুটপাট হতে পেরেছে। এরপর কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর পরিচয়ে সারা বাংলাদেশে মানুষের ব্যক্তিগত সম্পদ ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল স্মারক অপমান করা হয়েছে, সেগুলোর লাঞ্ছনা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এসে ব্যাখ্যা দিচ্ছেন যে তারা কত বড় দেশপ্রেমিকের কাজ করেছেন, যে 3 বাহিনী প্রধানের সঙ্গে তখন তিনি বসে সিদ্ধান্ত নিয়েছেন সংবিধানে যে একটা মাত্র তখন সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার তার সুযোগ ছিল, জরুরি অবস্থা জারি, এবং জরুরি অবস্থা জারির মাধ্যমে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সেটা না করার যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলছেন সেটা এক অবিস্মরণীয় পদক্ষেপ তার এবং সেনাপ্রধানের দিক থেকে। আজকের সাক্ষাৎকারে, দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে শাহাবুদ্দিন চুপ্পু মানে যেসব কথা বানিয়ে বানিয়ে বলেছেন তাতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ার পথ একদম পরিষ্কার হয়ে গেছে। যেহেতু তিনি কোনো ভয়ের মুখে বা চাপের মুখে ওই সিদ্ধান্তগুলো নেন নাই, তিনি এই সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি ওই বৈঠকগুলোতে সভাপতির আসনে ছিলেন, কাজেই রাষ্ট্রপতি চুপ্পুকে নিশ্চিতভাবে উত্তর দিতে হবে কোন সাংবিধানিক ক্ষমতা বলে তিনি তখন জরুরি অবস্থা জারি করে সংসদ রক্ষা করলেন না, ভবন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করলেন না। শুধু তাই নয়, সংবিধানের কোন বিধি অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন। একটি নির্বাচিত সংসদ হতে পারে, সংসদ নির্বাচনটি নিয়ে আপত্তি আছে, প্রশ্ন আছে, এবং হয়তো সেই নির্বাচনের বিরুদ্ধেই এই আন্দোলন, সব মেনে নেওয়া গেল, কিন্তু সংবিধান রক্ষাই যদি শাহাবুদ্দিন চুপ্পুর মূল উদ্দেশ্য হয় তাহলে তো তিনি সংসদ ভেঙে দিতে পারেন না। দেখেন, সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত আর সকল কাজ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হবে। তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশত্যাগ করলেন এবং রাষ্ট্রপতি চুপ্পু নিজে সেপ্টেম্বর মাসে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি কোনো পদত্যাগপত্র পান নাই, তিনি তাহলে প্রথমেই কি করে সিদ্ধান্ত নিলেন সংসদ ভেঙে দিতে হবে? সংসদ ভেঙে দেওয়ার কোনো এখতিয়ার তো রাষ্ট্রপতি চুপ্পুকে দেওয়া হয় নাই, বরং প্রধানমন্ত্রীর পদ যদি কোনো কারণে শূন্য হয় তাহলে রাষ্ট্রপতির একদিকে যেমন দায়িত্ব ছিল যে তিনি সেনাবাহিনীকে জরুরি
ব্যবস্থা জারি করে সংসদ ভবন, এই রাষ্ট্রীয় সম্পদ মানে রক্ষার নির্দেশনা দেবেন, ঠিক তেমনি ভাবে তার দায়িত্ব ছিল আবারও সংসদ অধিবেশন আহ্বান করে এবং সংসদ সদস্যদেরকে অভয় দিয়ে যে তাদের প্রাণ ভয় নাই, মৃত্যু ভয় নাই, দেশত্যাগ করতে হবে না, দিকে দিকে পালিয়ে থাকতে হবে না, সংসদ অধিবেশন আহ্বান করে দেখা যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অন্য কোনো ব্যক্তিকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করে কিনা, কিংবা নেপালে যেটা হয়েছে রাষ্ট্রপতি কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে কোনোভাবেই সংসদ ভেঙে দিতে রাজি হন নাই এবং বরং সংসদের অনুমোদন নিয়ে সংসদের বাইরের একজন ব্যক্তিকে, সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তিকে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিয়োগ করেছেন এবং তারপর সংসদ ভেঙে দিয়ে নির্বাচন আহ্বান করেছেন। তাহলে রাষ্ট্রপতি চুপ্পু কোন সংবিধান রক্ষা করছিলেন যখন তিনি প্রথমে সংসদ ভেঙে দিলেন? তারপর রাষ্ট্রপতি চুপ্পু বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দকে এরপর সেনা নেতৃত্ব জড়ো করেন এবং বঙ্গভবনে নিয়ে আসেন। এটাও ডাহা মিথ্যা কথা। আমি আপনাদের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎকার প্রচার করেছি। জিএম কাদেরের সাক্ষাৎকারে স্পষ্ট উল্লেখ আছে যে 5ই আগস্ট সকালবেলা থেকেই সেনা ভবনে সেনা প্রধানের দপ্তরে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ বসেছিলেন যে এই সংকটকালীন পরিস্থিতিতে কি করা যেতে পারে, এবং তিনি নিজেই বলেছেন যে তিনি তখন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকেও সেখানে দেখেছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে যখন সেনা প্রধানের আলোচনা হচ্ছে তখন টিভি স্ক্রলে হঠাৎ ভেসে ওঠে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। কাজেই সেনা প্রধানের সঙ্গে কিন্তু সকাল থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দের আলাপ চলছিল। কাজে এই যে ডাহা মিথ্যাটা বললেন শাহাবুদ্দিন চুপ্পু যে তার সঙ্গে বিকাল 3টার পর ফোন করে বঙ্গভবনে এসে আলাপ করে এরপর রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়ো করে তিনি বঙ্গভবনে নিয়ে আসেন, এটাও একটা ডাহা মিথ্যা কথা। এবং তারপর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে যেহেতু তারা তখন আলাপ করলেন যে তত্ত্বাবধায়ক সরকার কথাটা বললে সেটা 11-11 মতো শোনায়, কাজে সে সরকার হবে না। মানে সারা দেশে আগুন জ্বলছে, ব্যাপক অনিশ্চয়তা, সংবিধান কিভাবে রক্ষিত হবে, কিভাবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এগুলো কিচ্ছু নিয়ে তখন শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা নাই। তিনি বলছেন তিনিই সভাপতিত্ব করছেন এবং একটা কি নামের সরকার গঠিত হবে এই নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ চলছে। তিনি বলেন যে তারা কথা বলেন তত্ত্বাবধায়ক হলে 11-11 মতো হয়, জাতীয় সরকার গঠিত হয়ে গেলে মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠিত হয়ে গেলে সেটা একটা লম্বা মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারে, তাই তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেন এবং রাজনৈতিক দলগুলো বেরিয়ে যায় যে তারা এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতিকে জানাবে। তিনি বলছেন যেহেতু সংবিধানের কাঠামোতে কোনো পরিবর্ধন পরিমার্জন করাটা শাস্তিমূলক অপরাধ এবং এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, ওটা হবে বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহের শামিল, এটা তো আমি জানি, তাই সরকার যে গঠন করতে যাচ্ছি সেটা তো সংবিধানে নেই। দেশের এই সংকটময় অবস্থায় আমি নিজে 8 তারিখে 2024 সালের 8ই আগস্ট তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলি, তার সঙ্গে পরামর্শ করি যে এই অবস্থায় কি করা যায়। সংবিধানের আর্টিকেল 106 এর বিধান মতে আপিল বিভাগের কাছে তাদের মতামত চাইলাম। তখন মানে মব জাজেস কোয়ার্টার ভাঙছে, সুপ্রিম কোর্টের সামনে বিপুল পরিমাণ ছাত্র জনতা জড়ো হয়ে থাকছে যাতে কিছুতেই আবারও তখনকার বিচারপতিরা কোনো বেঞ্চ বসাতে না পারেন। এবং 7ই আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের 2 বিভাগের সকল বেঞ্চের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। তাহলে 8ই আগস্ট এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে তাকে পরামর্শ দিতে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ বসে, এটা তো ডাহা মিথ্যা কথা। এমনকি জামাত নেতা আইনজীবী শিশির মনির তিনি সংস্কার কমিশনের সভায় আলী রিয়াজের দরবারে বসেও বলেছেন যে যে কোনো সময় এটা নিয়ে যে কোনো পক্ষ আদালতে মামলা করতে পারে, কারণ ওই দিন ওই সময় কোনো বেঞ্চ বসে নাই আপিল বিভাগে। আমরা কিন্তু সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে 2024 আগস্টের শেষ দিকেই জানি যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ অন্তত আরেকজন আপিল বিভাগের বিচারপতি সে সময় সেনা সদর দপ্তরে সেনা হেফাজতে প্রাণ ভয়ে লুকিয়েছিলেন সপরিবারে। কাজেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, যার অপসারণে 5ই আগস্ট থেকে লাগাতার মব চলছে, ভাঙাভাঙি চলছে বিচারপতিদের জাজেস কোয়ার্টার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনে এবং স্থাপনায়,
তিনি যে কোনোভাবেই প্রাণ সংশয় নিয়ে সেদিন মানে 8ই আগস্ট আপিল বিভাগে আসেন নাই সেটা নিশ্চিত। তাহলে সেনা হেফাজতে থাকা আপিল বিভাগের বিচারপতিরা বা প্রাণ ভয়ে পালিয়ে থাকা বিভিন্ন নিরাপদ জায়গায় আপিল বিভাগের বিচারপতিরা কিভাবে এলেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার জন্য একটা মিথ্যা গল্প হাজির করেছেন। তিনি বলেছেন 2 জন বিচারপতি আপিল বিভাগে বসেছিলেন বেঞ্চে, আর অন্যদের সঙ্গে তারা তখন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পূর্ণাঙ্গ বেঞ্চের সিদ্ধান্ত নেন। কিন্তু 10ই আগস্ট পদত্যাগের আগে যখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ভার্চুয়ালি একটা ফুল কোর্ট সভা ডেকেছিলেন, তখনও কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে ওই ফুল কোর্ট বেঞ্চ ভার্চুয়ালিও বসতে পারে নাই এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হয়েছিল তাদের দেওয়া ডেডলাইনের মধ্যে। কাজেই রাষ্ট্রপতি যে এই পুরো প্রক্রিয়াটি নিয়ে তার মাথায় তৈরি একটা গল্প বলছেন তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে কার নির্দেশে বা অন্য কেউ তাকে এই গল্প বানিয়ে দিয়েছে কিনা। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তারেক রহমান সরকার যদি তাকে রেখে দিতে চান তিনি রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে রাজি। সম্ভবত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনো এজেন্সির নির্দেশনায় কিংবা নিজের বুদ্ধি খাটিয়ে এই সাক্ষাৎকারগুলো দিচ্ছেন এটা বলতে যে তিনি যে অসাংবিধানিক প্রক্রিয়া শুরু করেছিলেন তার সবচেয়ে বড় লাভ পেয়েছে, বেনিফিশিয়ারি হয়েছে নতুন বিএনপি সরকার। কাজেই তাকে পুরস্কৃত করে তাকে পূর্ণ মেয়াদে তাদের রেখে দেওয়া উচিত। কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হয়তো তার অবদানগুলো স্মরণ করিয়ে তার জায়গাটা পরিষ্কার রাখতে চাইছেন। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারেক রহমান রেখে দেবেন এসব অবদানের জন্য কিনা সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যদি নতুন সরকারের সেফ এক্সিট বিষয়ে কোনো সমঝোতা না হয় তাহলে ক্ষমতা ছাড়বার পর মানে দায়িত্ব ছাড়বার পর তাকে যে রাষ্ট্রদ্রোহ সহ নানা অভিযোগে মামলা মোকদ্দমার মুখোমুখি হতে হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।